খোকন ফিল্মস চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। নূর চোখ মুখ লাল করে কিছুটা চেঁচিয়ে বলল, তোমার কোথাও যেতে হবে না, ওকে? আমি নিজেই চলে যাব। ঢাকায় গেলে আর ফিরবো না। আজই তোমার সাথে আমার শেষ দেখা। কথাগুলো বলেই নূর রুম থেকে বের হয়ে গেল। চাঁদনির চোখ থেকে অঝরে পানি পড়ছে। নূরের বলা কথাগুলো সে মানতে পারছে না। শেষের লাইনটা খুবই যন্ত্রণাদায়ক। চাঁদনি রুমে দরজা আটকে বিছানার উপর চিত হয়ে শুয়ে হেঁচকি তুলে কান্না জুড়ে দিল। দুপুর 1টা। পার্লারে মেরে এসে সোহানীকে সাজিয়ে দিয়ে গেছে। চাঁদনির পরিবার এলো বলে পুরো বাড়িতে রমরমা ভাব। চাঁদনি এখনও রুমেই শুয়ে শুয়ে কাঁদছে। নূর রুমে ঢুকে চাঁদনির দিকে না তাকিয়ে ব্যাকপ্যাক করা শুরু করেছে। চাঁদনিও নূরের দিকে চোখ তুলে তাকাচ্ছে না। প্রায় 30 মিনিট পর নূর ব্যাকপ্যাক করে সোজা রুম থেকে বের হয়ে গেল। নূরের যাওয়ার পথে তাকিয়ে চাঁদনি আরো বেশি করে কান্না জুড়ে দিল। দুজনেই দুজনের উপর সাংঘাতিক রেগে আছে। নূরের সাথে আয়মনও ব্যাগ গুছিয়ে নিয়েছে। এক্সাম ডেট একদিন এগিয়ে দেওয়া হয়েছে, তাই এই ভর দুপুরে ওদের রওনা দিতে হচ্ছে। নাতাশার বিয়েটা 10 দিন পেছানো হয়েছে। এক্সাম শেষে বিয়ে ডেট ফিক্স করা হবে। সাদমান এখনও নাতাশার সাথে যোগাযোগ করেনি। নাতাশাও সাদমানকে কল করেনি। নূর আর আয়মন বাড়ির সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ল। সামনে থেকে হিমেল, সাদমান আর নাতাশাকে গাড়িতে উঠিয়ে নেবে। চাঁদনির কথা মনে পড়াতে নূরের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চাঁদনির সাথে অশান্তি করে সে নিজেও ভালো নেই, তবে আপাতত কয়েকটা দিন অভিমান পুষিয়ে রেখে দূরে থাকাটাই শ্রেয়। সম্পর্কের মাঝে ঝগড়া, রাগ, অভিমান না হলে ঠিক জমে না। গাড়ি ছুটে চলল ঢাকার উদ্দেশ্যে। নূর শেষবারের মতো বাড়িটার দিকে তাকিয়ে আবার মুখটা ফিরিয়ে নিল। চাঁদনি ব্যালকনি থেকে দাঁড়িয়ে সব দেখছে আর চোখের জল ফেলছে। মিহা এসে চাঁদনিকে সান্ত্বনা দিচ্ছে, এরপরও সে কেঁদেই যাচ্ছে। কিছুতেই যেন কান্না থামাতে পারছে না। কিছুক্ষণ পর চাঁদনির পরিবার চলে এলো, সাথে অনেক রিলেটিভসও এসেছে। নীরের পরিবার সবাইকে খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে পড়ল। সোহানীকে নিয়ে স্টেজে বসিয়ে দেওয়া হলো। সোহানীর সাথে নীরও আছে। সবাই দলে দলে এসে সোহানী আর নীরকে দেখছে। চাঁদনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। সে নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করছে। কেউ যেন বুঝতে না পারে ওদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। এভাবেই কেটে গেল প্রায় 3 ঘন্টা। ঘড়িতে বিকেল 5টা। নূর অলরেডি ঢাকা পৌঁছে বাড়িতে কল করে জানিয়ে দিয়েছে। চাঁদনি বেশ নিশ্চিন্ত, নূর অন্তত সেফলি ঢাকা পৌঁছেছে। এতক্ষণে ওর উতলা মনটা শান্ত হয়েছে। চাঁদনি ব্যাগ গুছিয়ে নিচ্ছে কয়েকটা দিন বাপের বাড়ি বেড়াবে বলে। সোহানীর সাথে চাঁদনিও ওই বাড়ি যাবে। 2 দিন থেকে একেবারে সোহানীর সাথে এই বাড়ি ফিরবে। মিহাও বেশ আঁকুপাকু করছে ওর বাপের বাড়ি যাবে বলে, কিন্তু মাহিন রাজি হচ্ছে না। একে তো সে মিয়াকে ছাড়া থাকতে পারবে না, দ্বিতীয়ত সাবরিনা আবরার আর সেলিনা চৌধুরী একা হয়ে যাবে। মাহিনের রিকোয়েস্টে মিয়া খানিক ফুসলে গেছে। সব গোছগাছ করে চাঁদনি, সোহানী, নীর, চাঁদনির পরিবারের সব সদস্যরা ওই বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চাঁদনি ওর ফোনটা বাড়িতে রেখে গেছে, ইচ্ছে করে সাথে নেয়নি। নূর যেন কল করেও চাঁদনিকে না পায়, তাই সে এই টেকনিক করেছে। সবাই গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ি ছেড়ে দিল চাঁদনিদের বাড়ির উদ্দেশ্যে। নূর ঢাকা পৌঁছে ওর ফ্ল্যাটের দরজা আটকে শুয়ে আছে। চাঁদনির জন্য ওর মনটা উতলা হয়ে আছে। খুব ইচ্ছে করছে চাঁদনিকে একটা বার কল করতে। নূর মুখটা কালো করে বিড়বিড় করে বলছে, আই এম সরি চাঁদ, আমি তোমার আবদার রাখতে পারছি না। আমারও ইচ্ছে করছে তোমাকে খুব ভালোবাসতে, তোমাকে পরিপূর্ণ করতে, তবে আমার নিজের উপর কন্ট্রোল নেই। হুট করে ভুল কিছু হয়ে গেলে খুব বড়সড় একটা ব্ল্যান্ডার হয়ে যাবে। আমি তোমাকে এত তাড়াতাড়ি কনসিভ করতে দিব না। তুমি গ্রোথের দিক থেকে অনেক পিছিয়ে, যথেষ্ট স্ট্রং না। কনসিভ করলে তুমিও ঠিকঠাকভাবে স্ট্রাগল করতে পারবে না। খারাপ কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, যা তোমার ডক্টরের রিপোর্ট দেখলেই বোঝা যায়। ভাগ্যিস খালামণি আমাকে ওই দিন তোমার দুর্বলতার কথাটা বলেছে। খালামণি বলেছে তোমাকে 2 বছর সময় দিতে, 2 বছর তোমার থেকে দূরে থাকতে। আমি অপারগ চাঁদ, তোমার সামান্যতম কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি জাস্ট মরে যাব, হয়তো তোমার আগেই আমি চলে যাব। তোমাকে হারানোর যন্ত্রণা আমাকে চিরতরে মেরে দেবে। সামান্য একটু পা পোড়াতে আমি এতটা উন্মাদ হয়ে গেছি, নিশ্চয়ই এর চেয়ে বেশি খারাপ কিছু হলে আমি না বাঁচব না। সত্যি সত্যি স্ট্রোক করার সাথে সাথে চোখ বুজে ফেলব। আমাকে মাফ করে দিও চাঁদ পাখি, তোমাকে আজ অযথা কষ্ট দিয়েছি, তোমার থেকে দূরে চলে এসেছি। হয়তো অনেক দিন তোমার সাথে দেখাও হবে না, জানি না তোমাকে ছাড়া কতদিন থাকতে পারবো, তবে চেষ্টা করব কয়েকটা দিন তোমার থেকে দূরে থাকার। হয়তো এতেই সবার মঙ্গল হবে। কথাগুলো বলেই নূর বরার টেবিলে বসে গেল। নূরের চোখগুলো লাল হয়ে আছে, মুখটাও কেমন নেতিয়ে গেছে। সব মিলিয়ে নূরকে বিভৎস দেখাচ্ছে। সালমান আর নাতাশা পাশাপাশি বসে আছে, দুজনেই চুপ করে বইয়ে চোখ বুলিয়ে রেখেছে।
হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও নাতাশা সাদমানের সাথে কথা বলছে না। সাদমান আর চোখে কয়েকবারই নাতাশার দিকে তাকিয়েছে। নাতাশা বারবারই চোখ ঘুরিয়ে নিয়েছে। এমন আর হিমেল রুমে ঢুকে লাবিবা আর মুদ্দাহের সাথে প্রেম আলাপে ব্যস্ত। দুজনই অন্য জগতে আছে। চাঁদনি বাড়ি পৌঁছে রুমের দরজা আটকে বসে আছে। নূরের কথা মনে করে সে চোখের জল ফেলছে। কিছুতেই শান্তি পাচ্ছে না সে। চাঁদনি খুব কাঁদছে আর বিড়বিড় করে বলছে, নূর ভাইয়া কেন আমার সাথে এরকম করছো? কেন আমাকে বারবার ইগনোর করছো? কেন আমার কষ্টটা বোঝার চেষ্টা করছো না? সেই কবে আমাদের বিয়ে হয়েছে, অথচ তুমি আমাকে ছুঁয়েও দেখছো না। কেন এত ভয় পাচ্ছ আমাকে নিয়ে? পৃথিবীতে কি আর কোনো অল্প বয়সী মেয়েরা কনসিভ করে না? ওরা কি স্ট্রাগল করে সুস্থভাবে বেবির জন্ম দেয় না? তাহলে কেন আমার বেলায় তোমাকে এত কঠোর হতে হবে? আমার একা একা আর ভালো লাগছে না। আমি একটু ফুরফুরে বাচ্চা চাই। আমিও মা হতে চাই। কিছুদিন পর হয়তো সোহানি আপু আর মিহা আপুও মা হয়ে যাবে। শুধু আমিই হতে পারবো না। আমাকে আরও 2 বছর ওয়েট করতে হবে। তুমি কখনো আমাকে বুঝবে না নূর ভাইয়া, কখনো না। আজকের ঘটনাটাই দুজনেরই ভুল ছিল, তবে তোমার ভুলটা বেশিই ছিল। তুমি অন্যায় করেছো আমার সাথে নূর ভাইয়া। রাগ করার কথা আমার ছিল, আর তুমি কিনা উল্টো আমার সাথে রাগ দেখালে, আমাকে ছাড়াই চলে গেলে। আবারও বলেছো তোমার সাথে নাকি আমার আজই শেষ দেখা। এত বড় কথাটা তুমি বলতে পারলে নূর ভাইয়া? বুকটা একটু কাঁপলো না? বুকটা একটুও কাঁপেনি? তুমি যা চাও তাই হবে নূর ভাইয়া। তুমি ফেরার আগেই আমি মরে যাব। শেষ দেখাটাও দেখতে পারবে না আমায়। চাঁদনি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। এক পর্যায়ে চাঁদনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। নূরের প্রতি পোষানো রাগ আর অভিমান নিয়ে কেটে গেল প্রায় 1 মাস। এই 1 মাসে নূর লক্ষবার কল করেছে চাঁদনির নাম্বারে। চাঁদনিকে ফোনে না পেয়ে নূর ওই বাড়িতেও অনেকবার কল করেছে। কেউ নূরের সাথে চাঁদনিকে কথা বলিয়ে দিতে পারেনি। চাঁদনি ঘোর নারাজ নূরের সাথে কথা বলতে। বারবার ব্যর্থ হয়েছে নূর। এই 1 মাসে নূর পুরো দিন ভালো করে একবেলা খাবারও খায়নি। বেশিরভাগ সময় পানি খেয়েই দিন পার করেছে। সারাদিন ইচ্ছে করে পড়া নিয়েই বিজি থাকতো সে। নূরের মুখটা নেতিয়ে একদম কালো হয়ে গেছে। চোখের নিচে দাগও পড়ে গেছে। শরীরটা শুকিয়ে একদম হ্যাংলা হয়ে গেছে। চাঁদনি থেকে নেওয়া দূরত্ব নূরকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। ইদানিং নূর স্মোকিংও করা শুরু করে দিয়েছে। চাঁদনির অহেতুক রাগের জন্য সে বাধ্য হচ্ছে নতুন করে আবার এসবে জড়াতে। নূরের সাথে রাগ করে চাঁদনি এখনো ওই বাড়িতে যায়নি। তবে সোহানি ওই বাড়ি চলে গেছে। আজ সকাল থেকে নূরদের বাড়িতে রমরমা ভাব। সোহানি কনসিভ করেছে। বাড়ির সবাই খুব 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 খুশি। চাঁদনি তো আরও বেশি খুশি। একদিক থেকে সে খালামণি হতে চলেছে, অন্যদিক থেকে চাচিমণি। চাঁদনি খুশিতে সকালে উঠে ওই বাড়িতে ফিরে গেছে। সোহানিকে নিয়ে খুব নাচানাচি করছে সে। ড্রয়িং রুমে বাড়ির সবাই উপস্থিত। সবাই সোহানিকে নিয়ে মাতামাতি করছে। নীর তো খুশিতে অফিস কামিয়ে বসেছে। এখন থেকেই সে সোহানির দারুণ যত্ন নিচ্ছে। সবার মাঝে মিহাকে না দেখে চাঁদনি কিছুটা অবাক হয়ে দৌড়ে মিহা রুমে গেল। রুমের দরজা খুলেই চাঁদনি অবাক হয়ে গেল। মিহা খাটের উপরে গোল হয়ে বসে কাঁদছে। চাঁদনি কিছুটা পেরেশান হয়ে মিহার পাশে বসে মিহাকে ঝাঁকিয়ে বলল, মিহা মুখ তুলে কাঁদতে কাঁদতে চাঁদনিকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চাঁদ, আমার পিরিয়ড অফ হয়ে গেছে। কেমন অস্থির অস্থির লাগছে, ক্ষণে ক্ষণে বমি পাচ্ছে, মাথা ঘুরছে। আই থিঙ্ক আমিও কনসিভ করেছি। চাঁদনি দাঁত বের করে হেসে বলল, আজব, এখানে কান্না করার কি আছে? এটা তো খুশির খবর। তুমি তো এটাই চেয়েছিলে। এখনো আমাদের ঘটা করে বিয়ে হয়নি চাঁদ। আমাদের বিয়ের খবরটা এখনো অনেকেই জানে না। এর মাঝে যদি এসব কথা রটে তাহলে কি হবে ভাবতে পারছো? তাছাড়া আম্মু আব্বুই বা কি ভাববে? সবাই আমাকে খারাপ ভাববে চাঁদ। মাহিম ভাইয়া জানে এই ব্যাপারটা? না, এখনো বলিনি, সাহস হচ্ছিল না বলার। আরে বোকা, তুমি খামোখা টেনশন করছো। বেবিটা এখনো 1 মাসও হয়নি। খালামণি আর আঙ্কেলের সাথে কথা বলে আমি তোমাদের বিয়ের ডেটটা কিছুদিনের মধ্যে ফিক্সড করে ফেলবো। তখন আর বাইরের মানুষরা তোমাকে কথা শোনাতে পারবে না। তুমি আমার লাস্ট ভরসা চাঁদ। আমি এখন নিশ্চিন্ত হলাম। ওকে বেহনা, এবার কান্নাকাটি বন্ধ করে হাসো। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। 2 বেবি আমাদের বাড়িতে আসবে। ইস, কি যে মজা হবে! আমি এক্ষুনি নিচে গিয়ে খুশির খবরটা সবাইকে জানিয়ে আসছি। চাঁদনি আর এক মুহূর্ত দেরি না করে নিচে গিয়ে জোরে চেঁচিয়ে খুশির খবরটা দিয়ে দিল। সাবরিনা চৌধুরী খুশিতে মিহার রুমে গিয়ে মিহাকে জাপটে ধরে কান্না জুড়ে দিল। মিহাও খুশিতে কাঁদছে। চাঁদনি অলরেডি মাহিনের কাছে খবরটা পৌঁছে দিয়েছে। গত 2 দিন আগে মাহিন ঢাকা গিয়েছে অফিসের কাজে। নূরের ফ্ল্যাটেই 2 দিন যাবত আছে সে। মাহিন খুব এক্সাইটেড হয়ে অফিসের কাজ ছেড়ে ছুড়ে ঢাকা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল।
খুশির খবরটা নূরকে জানাবে বলে। আজ নূরের লাস্ট এক্সাম, তাই ভাবছে দুই ভাই একসাথে মিলে বাড়ি ফিরবে। এসব খুশি আমেজের মাঝেই চাঁদনির মনটা হুট করে খারাপ হয়ে গেছে। নূরকে এই মুহূর্তে দারুণভাবে মিস করছে চাঁদনি। রাগ অভিমানকে সাইডে রেখে চাঁদনি ও রুমের উদ্দেশ্যে ছুটল। নূরের সাথে এক্ষুনি কল করে কথা বলবে সে। 1 মাস তো নূরকে ছাড়াও অনেক থাকা হয়েছে, এখন আর 1 সেকেন্ডও থাকা সম্ভব না। সিঁড়িতে উঠে চাঁদনি বেসামালভাবে হেঁটে চলেছে, কোনো দিকে নজর নেই ওর। আচমকাই চাঁদনির শাড়িটা পায়ের সাথে পেঁচিয়ে গেল। চাঁদনি তাল সামলাতে না পেরে সিঁড়ির মাঝামাঝিতে এসে তপ করে উল্টে পড়ল। সিঁড়ি থেকে গড়াতে গড়াতে চাঁদনি একেবারে নিচে এসে পড়ল। মাথা ফেটে চাঁদনির পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। আর্তনাদ করার সময়টাও পায়নি চাঁদনি। এর আগেই সে চোখ দুটো বুঝে ফেলল। কিছু একটা পড়ার আওয়াজে ড্রয়িং রুমে সবাই পিছু ফিরে তাকালো। চাঁদনিকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে বাড়ির সবাই চিৎকার দিয়ে উঠল। নীর দৌড়ে গিয়ে চাঁদনিকে চাপটে ধরল। চাঁদনি নিথর দেহটা নিয়ে ফ্লোরে পড়ে আছে। মুহূর্তে পুরো বাড়ি শোকে পাথর হয়ে গেল। মিহা কাঁদতে কাঁদতে ফোনটা হাতে নিয়ে চাঁদনির অ্যাক্সিডেন্টের কথাটা মাহিনকে টেক্সট করে বলে দিল। ঢাকা ভার্সিটির গেটের সামনে এসে মাহিন বেশ ফুরফুরা মনে যেই না গেটের ভেতরে পা রাখতে যাবে, অমনি মাহিন মেসেজে টুংটাং আওয়াজে থেমে গেল। ফোনটা পকেট থেকে বের করে মাহিন মেসেজটা চেক করে কিছুটা সময়ের জন্য থমকে গেল। মাহিনের চোখ দুটো লাল হয়ে আছে। নূরকে কি জবাব দিবে সঠিক বুঝতে পারছে না সে। তবে এভাবে থমকে যাওয়াটাও ঠিক মনে হচ্ছে না মাহিনের। তাই সে দ্রুত পায়ে হেঁটে ভার্সিটির ভেতরে ঢুকে সোজা নূরের এক্সাম হলে চলে গেল। নূর বেশ মনোযোগ দিয়ে এক্সাম দিচ্ছে, তবে মানসিক চাপে সে ঠিকভাবে লিখতে পারছে না। মাহিন হলের দরজা থেকে চেঁচিয়ে নূরকে উদ্দেশ্য করে বলল, নূর, চাঁদ অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শোনার সাথে সাথে নূর দাঁড়িয়ে পড়েছে। কানে শুধু একটা কথাই বাজছে, চাঁদ অ্যাক্সিডেন্ট করেছে। কিছুটা সময়ের জন্য নূর মানব মূর্তিতে পরিণত হয়েছে। পেছন থেকে 3 জন গার্ড এসে মাহিনকে হলরুম থেকে টেনে বের করছে। টিচাররা গার্ডসদের সাথে খুব খেপে কড়া কণ্ঠে বলছে, লোকটা ভার্সিটির ভিতর ঢুকলো কি করে? কোথায় ছিলেন আপনারা? গার্ড দেওয়ার নামে ফাঁকিবাজি করছেন আপনারা। গার্ডসগুলো কিছু বলার আগেই মাহিন বলে উঠল, ওনাদের কোনো দোষ নেই স্যার। ওনারা গেট থেকে একটু সরে যাওয়াতেই আমি দৌড়ে গেটের ভিতর ঢুকে গেছি। অ্যাকচুয়ালি আমার মাথা ঠিক নেই, বুঝতে পারছিলাম না কি করব। আসলে একটা ব্যাড নিউজ নিয়ে এসেছি আমি। আমার ভাইয়ের বউ অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল। এর মাঝেই নূর চোখে জল নিয়ে হম্বিতম্বি হয়ে রুম থেকে বের হতে নিলে টিচাররা নূরকে আটকে বলল, 2 ঘন্টার আগে তুমি হল রুম থেকে বের হতে পারবে না। তোমরা দুজনে ভার্সিটি রুলস ভঙ্গ করেছ। একজন অনুমতি ছাড়াই হল রুম অব্দি পৌঁছে গেছ, অন্যজন এক্সাম রুলস না মেনে এক্সাম হল থেকে বের হয়ে যাচ্ছ। ভার্সিটি কর্তৃপক্ষকে জানাতে হবে, এরপর ওনাদের ডিসিশন অনুযায়ী তোমাদের ছাড় দেওয়া হবে। নূর চোখ মুখ লাল করে চেঁচিয়ে টিচারদের উদ্দেশ্য করে বলল, আমি আপনাদের এক্সাম রুলস মানি না, বুঝেছেন? টানা 1.5 ঘন্টা এক্সাম দিয়েছি আমি। পাস নাম্বার তোলার মতো এক্সাম হয়ে গেছে আমার। এক্সামের চেয়েও আমার ইম্পর্টেন্ট আমার ওয়াইফ। আমি এক্ষুনি হল থেকে বের হব। আপনারা চাইলেও আমাকে আটকাতে পারবেন না। কথাগুলো বলেই নূর মাহিনের হাত ধরে হলরুম থেকে ক্রস করে সোজা ভার্সিটির বাইরে চলে এলো। টিচাররা দারুণ ভয় পেয়ে গেছে নূরের রাগী লুক দেখে। তবে ওনাদের মধ্যে থেকে একজন টিচার নূরের প্রতি বেশ রেগে গেছে। উনি রাগ দেখিয়ে নূরের খাতাটা হাতে নিয়ে যেই না খাতাটা ছিঁড়তে যাবে, অমনি সাদমান, আয়মন আর হিমেল দাঁড়িয়ে পড়ল। চাঁদনির অ্যাক্সিডেন্টের কথাটা শুনে ওদের অবস্থাও খারাপ হয়ে গিয়েছে। একসাথে সবাই এক্সাম হল থেকে বের হতে পারবে না দেখে ওরা থেমে গেছে। এই মুহূর্তে নূরের চাঁদনির পাশে থাকাটা জরুরি। আয়মন, সাদমান আর হিমেলের রিকোয়েস্টে টিচারের মনে সামান্যতম দয়াবোধ জন্ম নেয়। আয়মন তো হাত জোর অবধি করেছে। 3 জনের আকুতি দেখে টিচার নূরের খাতাটা জমা নিতে বাধ্য হয়। নূর ভার্সিটি গেটের বাইরে বের হয়ে মাহিনের হাত ছেড়ে রাস্তায় এলোমেলোভাবে দৌড়ানো শুরু করলো। মনে হচ্ছে সে দিশে হারিয়ে ফেলেছে। কোন দিকে না কোন দিক যাবে ঠাউর করতে পারছে না। মাহিন পেছন থেকে চেঁচাচ্ছে, তবে নূরের কানে আওয়াজ পৌঁছচ্ছে না। নূরের কানে কেবল প্রতিধ্বনিত হচ্ছে ঢাকা আসার আগে বলার কথাটা, আজই তোমার সাথে আমার শেষ দেখা। নূরের পুরো শরীর থেকে অঝরে ঘাম ঝরছে, চোখগুলো টকটকে লাল হয়ে গেছে। শরীরের নিশক্তির কারণে সে ঠিকভাবে দৌড়াতেও পারছে না। থেমে থেমে দৌড়াচ্ছে সে। ভেতরটা দাবা নলের চেয়েও ভয়ঙ্করভাবে চলছে। অনুশোচনা অনুতাপে সে দগ্ধ হয়ে যাচ্ছে। নূর বেসামালভাবে দৌড়াচ্ছে আর বিড়বিড় করে বলছে, উপরওয়ালা আমার প্রতি এতটাও নির্দয় হতে পারে না। চাঁদকে আমার লাইফ থেকে এভাবে কেড়ে নিতে পারে না। খারাপ কিচ্ছু হতে পারে না আমার চাঁদের। আমি পৌঁছার আগেই যেন চাঁদ মুক্তভাবে শ্বাস নিতে পারে। প্রতিটা শ্বাসের আওয়াজ যেন আমি নিখুঁতভাবে গুনতে পারি। আমার হার্টবিটের অসংখ্য ধুকপুকানের আওয়াজ যেন চাঁদ স্বয়ং নিজ কানে শুনতে পারে। চাঁদের সুস্থ হাতের ছোঁয়ায় যেন আমার অকেজ শরীরটা তাজা হয়ে ওঠে। চাঁদের খিলখিল হাসিতে যেন আমার মনের অসুখটা সেরে যায়।
খুব করে চায় চাঁদের বুকে মাথা রেখে শান্তিতে চোখ বুঝতে, এক পাশের ঘুমটা 1 মিনিটে পুষিয়ে নিতে। তুমি আমাকে একা করে চলে যেও না চাঁদ পাখি। তুমি চলে গেলে আমিও ওই পারে যাওয়ার তোড়জোড়ে লেগে পড়ব। কেউ আমাকে আটকে রাখতে পারবে না, কেউ না। আমি জানি উপরওয়ালাও তোমার সাথে আমাকে নিয়ে যাবে। উপরওয়ালার কাছে একটাই আবদার, উনি যেন একই দিনে আমার মৃত্যু লিখে রাখে। সেই দায় পরে মাথা ঠুকে উপরওয়ালার কাছ থেকে আমি আমার মৃত্যু চেয়ে নেব। নূর কথাগুলো বলছে আর হেলে দুলে দৌড়াচ্ছে। মাহিন কার ড্রাইভ করতে করতে নূরের সামনে এসে গাড়ির ব্রেক কষল। নূর সোজা দাঁড়িয়ে পড়ল। মাহিন চেঁচিয়ে বলে উঠল, নূর গাড়িতে উঠে পড়ো। নূর কাঁপা কাঁপা শরীর নিয়ে গাড়ির দরজায় হাত দিল। গাড়ির দরজাটা খোলা শক্তিটাও নেই ওর। মাহিন ব্যাপারটা আঁচ করতে পেরে গাড়ির দরজাটা খুলে দেয়। নূর আর দেরি না করে গাড়িতে উঠে পড়ল। গাড়িতে উঠেই সে সিটে মাথায় এলিয়ে দেয়, চোখ দুটোও বন্ধ করে নেয়। শারীরিক মানসিক এই দুইয়ের চাপে সে নাজেহাল। নূর গাড়িতে ওঠার সাথে সাথেই মাহিন গাড়ি ছেড়ে দিল। মাহিন বেশ অনুতপ্ত। নূরকে এই মুহূর্তে খবরটা জানানো ঠিক হয়নি। অনুশোচনায় ভুগছে সে। অন্যদিকে নূর নিজেকে স্থির রাখতে পারছে না। চোখ বুঝেও সে শান্তি পাচ্ছে না। মাথা ফেটে যাচ্ছে, চোখ দুটো বারবার উত্তাল হয়ে উঠছে। চাঁদনির কাছে দৌড়ে যেতে ইচ্ছে করছে ওর, তবে গাধা শরীরটার জন্য পারছে না। গাড়ির স্পিডটাও আজ কম মনে হচ্ছে। নূর চোখ খুলে মাহিনকে উদ্দেশ্য করে বলল, ধীর, আমি ড্রাইভ করব, গাড়িটা থামাও। মাহিন কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, কেন নূর, আমি তো ড্রাইভ করছি। এভাবে ড্রাইভ করলে হবে না ধীর, আরো স্পিডে ড্রাইভ করতে হবে। নূর তুমি শান্ত হও, আমি ড্রাইভ করছি তো, স্পিড আরো বাড়িয়ে দিচ্ছি, ওয়েট। মাহিন গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। নূর যেন এবার শান্তি হলো। সিটে আবার মাথায় এলিয়ে দিল নূর। মাহিন মন প্রাণ দিয়ে ড্রাইভ করছে। ওইদিকে চাঁদনিকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। চাঁদনির অবস্থা খুবই ক্রিটিক্যাল, বিপদের আশঙ্কা 90%। অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে চাঁদনিকে। চাঁদনির পরিবার, নূরের পরিবার সবাই খুব আপসেট। সাইমা আহমেদ কিছুক্ষণ পরপর বেহুশ হচ্ছেন, আবার হুশে আসছেন। সাবরিনা, আবরার আর সোহানি খুব কাঁদছে। মিহা, সাব্বির আর নীর অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে। এভাবেই কেটে গেল প্রায় 2 ঘন্টা। নূর আর মাহিন হসপিটালে এসে হাজির। হসপিটালের ভেতরে ঢুকে নূর খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে। শরীরে দুর্বলতার জন্য সে সামনে কদম বাড়াতে পারছে না। পুরো দুনিয়া ঘুরছে। মাহিন ব্যাপারটা বুঝতে পেরে নূরকে ধরে সামনে কদম বাড়ালো। 2-1 কদম পর নূর আচমকাই সেন্সলেস হয়ে গেল। মাহিনের বুকে ঢলে পড়েছে সে। মাহিন আর দেরি না করে নূরকে পাজা কোলে করে হসপিটালের ভেতরে নিয়ে গেল। নূর আর মাহিনকে ওই অবস্থায় দেখে বাড়ির সবাই আরো পেরেশান হয়ে গেল। নীর দৌড়ে এসে নূরকে চাপটে ধরল। মাহিন ডক্টরের সাথে কথা বলে নূরকে 3 তলার একটা কেবিনে ঢুকিয়ে দিল। নূর এখনও সেন্সলেস হয়েই পড়ে আছে। নূরের বর্তমান অবস্থা দেখলে অপরিচিত মানুষের চোখেও পানি চলে আসবে। ডক্টর কেবিনে ঢুকে নূরের চেক আপ শুরু করলো। সাবরিনা, আবরারের যায় অবস্থা। একদিকে চাঁদনি, আরেকদিকে নূর, সব মিলিয়ে উনার অবস্থা ব্যাপক খারাপ। বাড়ির সবাই দারুণভাবে ভেঙে পড়েছে। সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। এর মাঝেই অপারেশন থিয়েটারের লাল লাইটটা অফ হয়ে গেল। চাঁদনির অপারেশন সবে মাত্র শেষ হয়েছে। ডক্টর রুম থেকে বের হওয়ার সাথে সাথেই নীর আর মাহিন দৌড়ে গেল ডক্টরের কাছে। ডক্টর মুচকি হেসে বলল, চিন্তার কোনো কারণ নেই, পেশেন্ট ভালো আছে, 2-1 দিন পরে রিলিজ করিয়ে নিয়ে যেতে পারবেন। ডক্টরের কথা শুনে বাড়ির সবাই বেশ স্বস্তি পেল। চাঁদনিকে অপারেশন থিয়েটার থেকে বের করে কেবিনে দেওয়া হলো। চাঁদনি পুরো মাথায় ব্যান্ডেজ চড়ানো, মুখটা নেতিয়ে কালো হয়ে গেছে, দেখলেই চোখে জল এসে যাবে। চাঁদনি এখনও সেন্সলেস অবস্থায় আছে। সেন্স ফিরতে কিছুটা সময় লাগবে। সবাই এবার নূরের অবস্থা জানার জন্য অপেক্ষা করছে। নূরের চেক আপ এখনও চলছে। সাবরিনা আপনার জানে নূর নির্ঘাত স্ট্রোক করবে। ছোটবেলা থেকে ওর হার্টে প্রবলেম, তাই হার্ট স্ট্রোক করার চান্স বেশি। হাবিব আবরারও এই বিষয়টাতে কনফার্ম। ছেলের দুর্বলতা সম্পর্কে ওনার ভালো করেই জানা আছে। প্রায় 1 ঘন্টা পর নূরের কেবিনের ডক্টর কেবিন থেকে বের হলো। হাবিব আবরার দৌড়ে গেল ডক্টরের কাছে। ডক্টর মলিন হেসে বলল, মিনি হার্ট স্ট্রোক করেছে, ডিপ্রেশন, প্রেশার লো, খাওয়া দাওয়া, অনীহা, টেনশন, হার্ট প্রবলেম সব মিলিয়ে পেশেন্ট বেঁচে ফিরেছে যে এটাই অনেক। ঠিকভাবে যত্ন নেবেন পেশেন্টের, 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। কথাগুলো বলেই ডক্টর চলে গেল। বাড়ির সবাই কেবিনের বাইরে দাঁড়িয়ে নূরকে দেখছে। নূর এখনও সেন্সলেস অবস্থায় আছে। শরীরের দিকে তাকানো যাচ্ছে না নূরের। এই 1 মাসে খুব বাজে অবস্থা হয়ে গেছে নূরের। এসবের জন্য সামি আহমেদ চাঁদনিকে দায়ী করছে। সুস্থ হলেই চাঁদনিকে কঠোর শাস্তি দেওয়ার প্ল্যানিং করেছেন উনি। চাঁদনি আর নূর দুজনেই কেবিনে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। চাঁদনি আছে 2 তলায়, নূর 3 তলায়। প্রায় 2 ঘন্টা পর নূরের সেন্স মাত্র ফিরল।
চোখ খুলেই নূর বেড থেকে উঠে পাগলের মতো ছোটাছুটি শুরু করলো। কেবিনের দরজা খুলে নূর উন্মাদের মতো চেঁচিয়ে বলছে, চাঁদ কোথায়? আমি এক্ষুনি আমার চাঁদের কাছে যাব। কিচ্ছু হবে না আমার চাঁদের। আমি আমার কথা উঠিয়ে নিচ্ছি। এত সহজে চাঁদ আর আমার মাঝে শেষ দেখা আসবে না, কোনোভাবেই না। নূরকে কেউ আটকিয়ে রাখতে পারছে না। নীর আর মাহিন হয়রান হয়ে যাচ্ছে। সোহানি কান্না থামিয়ে নূরের মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, শান্ত হ নূর, চাঁদ ভালো আছে, সুস্থ আছে। চাঁদকে কেবিনে দেওয়া হয়েছে। তুই এভাবে চিৎকার চেঁচামেচি করলে ডাক্তাররা বিরক্ত হবে। দাঁড়া, আমি তোকে চাঁদের কেবিনটা দেখিয়ে দিচ্ছি। তবে আমাকে কথা দিতে হবে, তুই দূর থেকে দাঁড়িয়ে চাঁদকে দেখবি। কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা করবি না, এমনকি কোনো চিৎকার চেঁচামেচিও করবি না। রাজি? নূর চোখের পানিগুলো মুছে সোহানির দিকে তাকিয়ে বলল, রাজি আপু, আমি শুধু দূর থেকে চাঁদকে দেখব। আমার কারণে চাঁদের কোনো ডিস্টার্ব হবে না। প্লিজ আমাকে আমাকে চাঁদের কেবিনটা দেখিয়ে দাও প্লিজ। সোহানি মলিন হেসে নূরকে টেনে দোতলায় নিয়ে চাঁদনির কেবিনের সামনে দাঁড় করিয়ে দিল। থাই গ্লাস দিয়ে নূর চাঁদনিকে দেখছে। চাঁদনির মুখে অক্সিজেন মাস্ক লাগানো। নূরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বুকের ব্যথা আবারও জো দিয়েছে। ঠিকমতো দাঁড়াতে পারছে না নূর। নিশক্তি থেকে এমনটা হচ্ছে। নূর এরপরেও নিজেকে সামলে রেখেছে। চাঁদনির মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। চোখের পলক ফেলতেও ভুলে গেছে। এভাবেই প্রায় 1 ঘন্টা নূর দাঁড়িয়েছিল। ডক্টররা নূরকে ঠেলেও কেবিনে নিতে পারছে না। সে নিজেই অসুস্থ। এই অবস্থায় নূরের এইভাবে দাঁড়িয়ে থাকার একদম ঠিক হচ্ছে না। নূর কারও নিষেধ শুনছে না। সে ঠায় দাঁড়িয়ে আছে। চাঁদনি আস্তে আস্তে মুভ করছে, হাত পা নাড়াচ্ছে, চোখও খোলার চেষ্টা করছে। মুহূর্তেই নূরের মুখে হাসি ফুটে উঠল। নূর আর দাঁড়িয়ে থাকতে পারল না। এক দৌড়ে চাঁদনির কেবিনে ঢুকে গেল। চাঁদনির মাথার পাশে দাঁড়িয়ে নূর চাঁদনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চাঁদনি পিটপিট চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নূরকে দেখে চাঁদনির মুখে হাসি ফুটে উঠল। চাঁদনি মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে আছে। অক্সিজেন মাস্কটা খোলার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে। নূর তাড়াতাড়ি চাঁদনির পাশে বসে চাঁদনির হাত ধরে চাঁদনিকে থামিয়ে বলল, থেমে যাও চাঁদ, মাস্ক খুলতে হবে না, তোমার প্রবলেম হবে। চাঁদনি বিড়বিড় করে কিছু একটা বলছে। মাস্কের জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না। নূর একটু ঝুঁকে চাঁদনির কপালে চুমু খেয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আমাকে শাস্তি দেওয়ার জন্য তুমি ইচ্ছে করে এমনটা করেছো, তাই না? তাই না চাঁদ? আমাকে সাজা দেওয়ার জন্যই তো, তাই না? অথচ তুমি এটাই বুঝলে না তোমার এই সাজাটা আমাকে কতটা কষ্ট দেবে। আমাকে মরণ অবধি পৌঁছে দেবে। তোমাকে সারা জীবনের জন্য একা করে দেবে। তোমার আগে আমাকেই নিয়ে যাবে। পারবে তো থাকতে, তখন আমাকে ছাড়া একা থাকতে। চাঁদনি নীরবে চোখের জল ছাড়ছে। কিছু বলার ক্ষমতা নেই ওর। নূরের অবস্থা দেখে চাঁদনির আরও বেশি কষ্ট হচ্ছে। কিছুই প্রকাশ করতে পারছে না সে। নূর কেঁদে কেটে চাঁদনিকে ভাসিয়ে দিয়েছে। এক পর্যায়ে নূর ক্লান্ত হয়ে চাঁদনির বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। চাঁদনি হাতটা একটু উঁচু করে নূরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। চাঁদনি বেশ বুঝতে পেরেছে এত দিনের অনিয়মে নূরের শরীরের এতটা অবনতি হয়েছে। চাঁদনি নূরের দিকে তাকিয়ে অঝরে কাঁদছে আর মনে মনে বলছে, আমার ভুল হয়ে গেছে নূর ভাইয়া, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি আমার পাগলটা আমার জন্য এতটা পাগলামি করবে, এভাবে নিজেকে শেষ করার জন্য উঠে পড়ে লাগবে। আমি ইচ্ছে করে এমনটা করিনি নূর ভাইয়া, ভুলবশত হয়ে গেছে। আমি কখনো চাইবো না আমার জন্য আমার নূর ভাইয়া এভাবে তিলে তিলে শেষ হয়ে যাক। উল্টো চাইবো আমার নূর ভাইয়া ভালো থাকুক, খুব খুব ভালো থাকুক। তার জন্য আমাকে সুস্থ থাকতে হবে। আমি সুস্থ থাকলেই আমার নূর ভাইয়া সুস্থ থাকবে। এবার থেকে আমাকে খুব কেয়ারফুলি চলতে হবে, যেন ভবিষ্যতের কোনো অঘটন না ঘটে। নূর কিছুক্ষণ পরপর নড়ে চড়ে উঠছে। চাঁদনি বেশ বুঝতে পেরেছে নূরের শোয়াটা ঠিক হয়নি। চাঁদনি জানলার বাইরে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করছে। মাহিন হাঁটাচলা করছিল চাঁদনির কেবিনের সামনে। মাহিনকে দেখা মাত্রই চাঁদনি করা শুরু করলো। মাহিন অবধি চাঁদনির আওয়াজ পৌঁছচ্ছে না। প্রায় 5 মিনিট পর হুট করে মাহিনের চোখ গেল কেবিনের ভেতর। চাঁদনির দিকে তাকিয়ে মাহিন বুঝতে পেরেছে চাঁদনি কিছু বলতে চাইছে। মাহিন দ্রুত পায়ে হেঁটে কেবিনের ভেতরে ঢুকে পড়ল। চাঁদনি মাহিনকে ইশারা করে বোঝালো নূরকে ঠিকভাবে শুইয়ে দিতে। চাঁদনি একটু সরে নূরকে শোয়ানোর জন্য জায়গা করে দিল। মাহিন নূরের পাটা বেডের উপরে তুলে চাঁদনির বিপরীত পাশে শুয়ে দিল। নূর আরাম পেয়ে এবার নিশ্চিন্তে ঘুম দিল। চাঁদনি সোজা হয়ে শুয়ে হাতটা খানিক প্রসারিত করে নূরের মাথায় হাত বোলাতে লাগলো। নূর চাঁদনির পেটে হাত রেখে গভীর নিদ্রায় তলিয়ে গেল। এভাবে কেটে গেছে প্রায় 3 ঘন্টা। ডক্টর এসে চাঁদনিকে চেক আপ করিয়ে অক্সিজেন মাস্ক খুলে চাঁদনিকে শোয়া থেকে বসিয়ে দিয়ে গেছে। নূর এখনও ঘুমাচ্ছে। ডক্টর এসে অনেক বকাঝোকা করেও গেছে চাঁদনিকে। পেশেন্টের বেডে অন্য পেশেন্ট শুয়ে আছে বলে চাঁদনি অনেক রিকোয়েস্ট করে ডক্টরকে রাজি করিয়েছে নূরকে এই রুমে রাখার।
কারণ সে জানে ঘুম থেকে উঠে চাঁদনিকে না দেখলে নূর আরও ডিসপারেট হয়ে যাবে, তখন নূরকে সামলানো যাবে না। দুইবারই সবাই এখনও হসপিটালে আছে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, কেউ এখনও হসপিটাল থেকে নড়ছে না। মাহিনা নীর সবাইকে রিকোয়েস্ট করে এই মাত্র বাড়ি পাঠিয়েছে। আজ রাতটা হসপিটালে কেবল মাহিনা নীরই থাকবে। আয়মন, হিমেল, সালমান, নাতাশা হসপিটালে এসে নূরা চাঁদনিকে দেখে বাসায় ফিরে গেছে। রাত 10টা। নূরের ঘুম মাত্র ভাঙল। এক ঝটকায় চোখজোড়া খুলে নূর চোখের সামনে চাঁদনিকে দেখতে পেল। চাঁদনি মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে আছে। চাঁদনির পুরো মাথাটা ব্যান্ডেজে মোড়ানো। চাঁদনির হাসি মুখ দেখে নূর কয়েকটা স্বস্তির শ্বাস ফেলে শোয়া থেকে উঠে বসে গেল। চাঁদনির কপালে চুমু খেয়ে নূর চাঁদনিকে এক হাত দিয়ে ছড়িয়ে ধরে বলল, মেডিসিন নিয়েছো চাঁদ পাখি? চাঁদনি আস্তে করে বলল, নিয়েছি, তোমারও এবার নিতে হবে। আমি নিব কেন? আরে আমার তো কিছু হয়নি। অনেক কিছু হয়েছে, তোমার সেন্স ছিল না বলে তুমি কিছু টের পাওনি। স্ট্রোক করেছি তাই তো। আর একবার যদি আমার সাথে রাগ করো তবে আর বেঁচে ফিরতে পারবো না। চাঁদনি ছলছল চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নূর হু হা করে হেসে চাঁদনিকে জড়িয়ে ধরে বলল, আরে মজা করেছি তো। বাঁচলে দুজন একসাথেই বাঁচবো, আর মরলে দুজন একসাথেই মরবো। চাঁদনি কিছুই বলছে না, চুপ হয়ে আছে। নূর চাঁদনিকে না ঘাটিয়ে বেড ছেড়ে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কেবিন থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। মাহিনা নীরও আছে নূরের সাথে। ফুটপাতের দোকান থেকে পাউরুটি, কলা আর পানি নিয়ে নূর দৌড়ে আবার চাঁদনির কেবিনে চলে এলো। চাঁদনি মুখ ফুলিয়ে বসে আছে। নূর চাঁদনির পাশে বসে পাউরুটির প্যাকেটটা খুলে চাঁদনির মুখে ভরে দিল। চাঁদনির চোখের পানি ছাড়ছে আর পাউরুটি চিবুচ্ছে। নূর চাঁদনির চোখের জলগুলো মুছে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আচ্ছা কেঁদো না চাঁদ, অনেকগুলো নাতি নাতির মুখ দেখে এরপর তুমি আর আমি মরব। কেঁদো না চাঁদ, অনেকগুলো নাতি নাতির মুখ দেখে এরপর তুমি আর আমি মরব। চাঁদনি চোখের পানি ছাড়ছে আর বিড়বিড় করে বলছে, এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখলাম না, আর উনি আসছে নাতি নাতনির মুখ দেখতে। ফোটা কপাল আমার, জামাইটা একটু রোমান্টিক না। বিয়ের এত মাস পরেও নিজে থেকে আমাকে আদর করলো না। যেচে যেচে আদর নিতে হয়, জীবনটা কলসি হয়ে গেল। নূর বেশ বুঝতে পেরেছে চাঁদনি কি বিড়বিড় করছে। নূর বাঁকা হাসছে আর মিনমিনিয়ে বলছে, কিছুদিন পর তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে চাঁদ। এই কয়েকটা দিন আমাকে ইচ্ছে মতো বকাঝকা করে না। কথাগুলো বলেই নূর চাঁদনির মুখে পাউরুটি পুড়তে নিলেই চাঁদনি কায়দা করে নূরের মুখে পাউরুটি পুড়ে দেয়। চাঁদনি থেকেও নূরের পেটে সাংঘাতিক খিদে। চাঁদনি সেটা বুঝেই নূরকে জোর করে খাওয়াচ্ছে। নূরও চাঁদনির দিকে তাকিয়ে খুশি খুশি মনে খেয়ে নিচ্ছে। প্রায় 15 মিনিট পর দুজনের খাওয়া দাওয়া শেষ হলে চাঁদনি প্রেসক্রিপশন অনুযায়ী নূরকে ওষুধ খাইয়ে দেয়। চাঁদনি তো ওষুধ আগেই খেয়ে নিয়েছে। ঘড়িতে রাত 11টা। নূর চাঁদনিকে শুয়ে দিয়ে চাঁদনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চাঁদনি চোখ জোড়া বন্ধ করে রেখেছে। প্রায় আধ ঘন্টা পর চাঁদনির চোখ লেগে আসে। নূরও চাঁদনির পাশে শুয়ে পড়ে। ওর শরীরও বেশ উইক। মাহিনা নীর চাঁদনির কেবিনের অন্য বেডে কুটি শুটি মেরে শুয়ে আছে। এভাবেই কেটে যায় 5 দিন। 5 দিন পর চাঁদনিকে রিলিজ দেওয়া হবে। হসপিটাল থেকে হাফ সুস্থ করিয়ে নূর চাঁদনিকে বাড়ি নিচ্ছে। চাঁদনিকে কোলে তুলে নূর গাড়িতে বসিয়ে দিল। চাঁদনির পাশে নূরও বসেছে। চাঁদনি নূরের বুকের সাথে একদম চিপকে আছে। নীর ড্রাইভিং সিটে বসেছে আর মাহিন পাশের সিটে। পেছনের দিকে একবার তাকিয়ে নীর গাড়ি ছেড়ে দিল। শো বেগে গাড়ি ছুটে চলছে নূরদের বাড়ির উদ্দেশ্যে। দুই পরিবারের সবাই অধীর আগ্রহে চাঁদনির আর নূরের জন্য অপেক্ষা করছে। নীর খুব স্পিডে গাড়ি ছেড়েছে। নূরের ব্যাপারটা ভালো লাগছে না। ইদানিং সে চাঁদনির লাইফ আর নিজের লাইফ নিয়ে বড্ড ভয় পায়। সামান্য অসতর্কতা থেকে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই সে শান্ত কণ্ঠে নীরকে উদ্দেশ্য করে বলল, নীর ভাইয়া আস্তে ড্রাইভ করো, গাড়ির স্পিড কমিয়ে দাও। নূরের কথা মতো নীর মুচকি হেসে গাড়ির স্পিড কমিয়ে দিল। নূরের কেয়ারনেস দেখে মাহিন, নীর আর চাঁদনি মনে মনে হাসছে। নূর টাইট করে চাঁদনিকে বুকের সাথে চেপে রেখেছে। প্রায় 25 মিনিট পর গাড়ি এসে পৌঁছে গেল নূরদের বাড়ির সামনে। নীর গাড়ি নিয়ে একেবারে বাড়ির গার্ডেনে ঢুকে গেছে। নীর আর মাহিন প্রথমে গাড়ি থেকে নেমেছে। এরপর নূর নেমে চাঁদনিকে খুব সাবধানে কোলে তুলে নিল। নূর আস্তে ধীরে হেঁটে বাড়ির ড্রয়িং রুমে ঢুকে গেল। ওদের দুজনকে একসাথে দেখে বাড়ির সবার মুখে হাসি ফুটে উঠল। নূর সবার দিকে তাকিয়ে বলল, চাঁদকে রুমে নিয়ে যাচ্ছি, তোমরা সবাই রুমে চলে এসো। নূর চাঁদনিকে কোলে তুলে সোজা সিঁড়ি বেয়ে নিচে রুমে চলে গেল। বিছানায় খুব সাবধানে নূর চাঁদনিকে শুয়ে দিয়েছে। আস্তে আস্তে বাড়ির সবাই রুমে ঢুকে চাঁদনিকে ঘেরাও করে ফেলেছে। সবার মাঝে চাঁদনি মিসেস হালিমা আর সাবিয়াকে খুঁজছে। সাবরিনা আবরার ব্যাপারটা আঁচ করতে পেরে চাঁদনির মাথায় হাত বুলিয়ে বলল, হালিমা আপু আর সাবিয়া অনেক আগেই বাড়ি চলে গেছে। যেদিন তোর দুর্ঘটনাটা হয় ওই দিন সকালেই ওরা নিজেদের বাড়ি ফিরে গেছে।
আনন্দে উল্লাসে ছিলি বলে খেয়াল করিসনি। চাঁদনি মুখটা কালো করে বলল, আরও কয়েকটা দিন রেখে দিতে। কিছুদিন পর তো আমরা যাবই সানের বিয়েতে। কি সানি ভাইয়ের বিয়ে? লাভ ম্যারেজ হবে। সানি খুব পাল্টে গেছে, আগের সানি আর নেই। তাই তো এবার তোর সাথে কোনো সিনক্রেট করেনি, ছেলেটা অন্য কারো প্রেমে পড়েছে বুঝলি। চাঁদনি দাঁত বের করে হেসে বলল, কি মজা, দুদিন পর পর শুধু বিয়ের দাওয়াত খাবো। মাহিন ভাইয়া আর মিহা আপুটা নিশ্চয়ই ঘনিয়ে আসছে। সাবরিনা আবরার চাঁদনির গাল টেনে বলল, আগে তুমি সুস্থ হয়ে নাও, এরপর মাহিন আর মিহান বিয়ের ডেট ফিক্সড করব। এর মাঝেই নূর হাতে ফোন নিয়ে সাবরিনা আবরার আর চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, আমি একটু ভার্সিটি যাচ্ছি, প্রিন্সিপাল স্যার কল করেছে। আম্মু, তুমি চাঁদের খেয়াল রেখো, টাইমলি লাঞ্চ আর মেডিসিন দিও, ঠিক আছে? সাবরিনা আবরার মুচকি হাসল। চাঁদনির দিকে একবার তাকিয়ে নূর রুম থেকে বের হয়ে গার্ডেন থেকে বাইক নিয়ে ছুটল ভার্সিটির উদ্দেশ্যে। বাড়ির মহিলারা কিচেনে চলে গেল রান্না করতে। চাঁদনির পাশে জাইমা, লাবিবা আর মিহা বসে আছে। ওরা বিভিন্ন ধরনের আলাপচারিতায় মগ্ন। সবাই কেবল মিহার খিল্লি উড়াচ্ছে। মিহা লজ্জায় মূর্ছা যাচ্ছে। মিনার দরজা থেকে উকি চুকি দিয়ে জাইমাকে খুঁজছে। জাইমা এখনো মিনারকে ঝুলিয়ে রেখেছে। হ্যাঁও বলছে না, আবার নাও বলছে না। মিনারা যে করেই হোক জাইমার মুখ থেকে মনের কথা বের করেই ছাড়বে। শুধু সুযোগের অপেক্ষা। জাইমাকে একা পাবে তো হাত চেপে ধরবে। নাতাশার বিয়ের ডেট কাল ফিক্স করা হবে। সকাল থেকেই নাতাশা কেঁদে কেটে পুরো বাড়ি ভাসিয়ে দিচ্ছে, তবে নীরবে, পরিবারের অগোচরে। যেখানে সাদমানি রাজি না, সেখানে পরিবারকে সাদমানের কথা জানিয়েও লাভ নেই। তাই সে গোপনে গোপনে নিজের কষ্টগুলোকে চোখের জলের সাথে ভাসিয়ে দিচ্ছে। এবার সে নূর কেউ কিছু জানাবে না। একবার তো নূরের হেল্প চেয়েছিল, নূর তো চেষ্টা করেছে। সাদমানের তখনও যেহেতু মন গলেনি, এখনও গলবে না। তাই সে রুমে বসে বসে অশ্রুবিলাস করছে। দুপুর 2টা। সাবরিনা আবরার এসে চাঁদনিকে লাঞ্চ করিয়ে মেডিসিনও দিয়ে গেছে। সামিয়া আহমেদ চাঁদনির পাশে বসে চাঁদনির মাথায় বিলি কেটে দিচ্ছে। চাঁদনি আরাম পেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। এভাবেই দুপুর গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো। জাইমা রুমে ঢুকে ব্যালকনিতে বসে কানে হেডফোন লাগিয়ে খুব মনোযোগ দিয়ে গান শুনছে। আচমকাই জাইমার চোখ জোড়া কেউ চেপে ধরল। জাইমা ভয় পেয়ে যেই না চেঁচিয়ে উঠবে, এর আগেই মিনার জাইমার চোখ ছেড়ে মুখ চেপে ধরল। জাইমা চোখ বড় বড় করে মিনারের দিকে তাকিয়ে আছে। মিনার দাঁত খেলিয়ে হেসে জাইমার কানে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি বলো। জাইমা করছে। মুখ চেপে ধরার কারণে সে কিচ্ছু বলতে পারছে না। মিনার চটজলদি জাইমার মুখটা ছেড়ে আচমকায় জাইমার ঠোঁট ছোড়া আঁকড়ে ধরল। সাথে সাথেই জাইমার হাত থেকে ফোনটা পড়ে গেল। জাইমা বড় বড় চোখ করে মিনারের দিকে তাকিয়ে আছে। মিনার চোখ বন্ধ করে জাইমার ঠোঁটের স্বাদ নিচ্ছে। প্রায় 10 মিনিট পর মিনার জাইমার ঠোঁট ছাড়ল। জাইমা চোখ লাল করে মিনারের দিকে তাকিয়ে আছে। মিনার কিছুটা হাঁপিয়ে বলল, এবার তো ভালোবাসি বলো, আর কি কি করতে হবে বলো তো। জাইমা মুখটা বাঁকা করে মিনারের নাক টেনে বলল, নরমালি বললে অ্যাকসেপ্ট করে নিতাম, এমন অসভ্যতা করার দরকার ছিল না। মিনার বাঁকা হেসে বলল, তার মানে তুমি রাজি? সাইমা মিনারের নাক ছেড়ে লজ্জায় মুখটা নিচু করে ফেলল। মিনার সাইমাকে চাপটে ধরে এক নিঃশ্বাসে বলে উঠল, ভালোবাসি জাইমা, খুব 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 ভালোবাসি। আমিও ভালোবাসি মিনার। দুজনেই দুজনকে চাপটে ধরে মনের আনন্দে শ্বাস নিচ্ছে। দুজনের ভালোবাসা আজ প্রকাশিত হলো। ঘড়িতে সন্ধ্যে 7টা। নূর বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে নূর রুমে ঢুকে গেছে। চাঁদনি মুখ ফুলিয়ে বালিশের ড্যাশ দিয়ে বসে আছে। নূর মলিন হেসে চাঁদনির পাশে বসলো। চাঁদনি নূরকে দেখে মুখটা ফুলিয়ে নিল। নূর কিছুটা অবাক হয়ে বলল, কি হয়েছে চাঁদ, আমার থেকে মুখ ফুরিয়ে নিচ্ছ কেন? চাঁদনি অভিমানী স্বরে বলল, কোথায় ছিলে এতক্ষণ তুমি? সেই সকালে বের হয়েছো। নূর মনটা খারাপ করে বলল, কাল থেকে তো আরো কত রাত করে বাড়ি ফিরবো। চাঁদনি এবার নূরের দিকে মুখটা ফিরিয়ে বলল, কেন নূর ভাইয়া? নূর চাঁদনির হাত দুটো ধরে হাতের তালুতে চুমু খেয়ে বলল, কাল থেকে আব্বুর অফিসে জয়েন করবো, তবে জাস্ট 3 মাসের জন্য। 3 মাসের জন্য কেন? মাস্টার্সের রেজাল্ট বের হয়ে গেলে আমাদের ভার্সিটিতে জয়েন করবো। ও। নূর চাঁদনির কপালে চুমু খেয়ে ওয়াশরুমে চলে গেল। চাঁদনি নূরের ফোনটা হাতে নিয়ে গেমস খেলায় মনোযোগ দিল। প্রায় 15 মিনিট পর নূর শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। নূরের গায়ে শুধু একটা টাওয়াল বেচানো, থপথপে ফর্সা শরীরটা উন্মুক্ত হয়ে আছে। পুরো শরীর থেকে টপটপ করে পানি পড়ছে। বুকের তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদনি গেমস খেলা ছেড়ে নূরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নূর কাবার থেকে শার্ট প্যান্ট বের করে আবার ওয়াশরুমে ঢুকে গেল। চাঁদনি মুখটা কালো করে আবার গেমস খেলায় মনোযোগ দিল।
প্রায় 10 মিনিট পর নূর ওয়াশরুম থেকে শার্ট প্যান্ট পরে বের হলো। নূর চুল ছাড়তে ছাড়তে চাঁদনির পাশে বসে বলল, সন্ধ্যায় নাস্তা করছো? কফি খেয়েছি। নিচে চলো, নাস্তা করবে। খাবো না কিছু, তুমি মেবি লাঞ্চও করনি। তুমি বাধ্য করেছো, 1 মাসে অনিয়মটাই অভ্যেস হয়ে গেছে। এখন তো সব দোষ আমার, তোমার কোনো দোষ নেই। বুড়ি হলে বাচ্চা কাচ্চার মা হব, হক কথা বললেই আমার দোষ। নূর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। নূরকে দেখে সাবরিনা আবরার খাবার বেড়ে দিল। চাঁদনি রুমে বসে বসে রাগে ফুঁসছে আর বিড়বিড় করে বলছে, সব সময় আমার সাথে রাগ করবে, ঢং করে কথা না বলেই চলে গেছে। এই লোকটার সাথে আমি আর কথা বলবো না, আজ ডিনারও করবো না, মেডিসিনও খাবো না, দেখি লোকটা আমার কি করে। নূর খাবার খাচ্ছে আর বাঁকা হাসছে, কিছু একটা পাকাচ্ছে সে মনে মনে। প্রায় 20 মিনিট পর নূর খাওয়া দাওয়া শেষে চাঁদনির জন্য একটা প্লেটে খাবার নিয়ে উপরে উঠে এলো। চাঁদনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। নূর চাঁদনিকে টেনে টুনে শোয়া থেকে উঠিয়ে দিল। চাঁদনি চোখ মুখ লাল করে নূরের দিকে তাকিয়ে আছে। নূর ডেস্কের উপর থেকে খাবারের প্লেটটা নিয়ে চাঁদনির মুখের সামনে খাবারের লোকমা ধরল। চাঁদনি মুখ খিঁচে রেখেছে। নূর বাঁকা হেসে বলল, আরে খেয়ে নাও, কিছুক্ষণ পর কিন্তু খিদে পেলেও খাওয়ার সুযোগ পাবে না। হ্যাঁ? চাঁদনি বেকুব হয়ে নূরের দিকে তাকিয়ে বলল, খিদে পেলেও খাওয়ার সুযোগ পাবো না কেন? সেটা একটু পরেই বুঝতে পারবে, এখন কথা না বাড়িয়ে খেয়ে নাও, ওষুধও খেতে হবে। নূরের কথার আগা মাথা না বুঝে চাঁদনি লোকমাটা মুখে পুরে নিল। পরপর অনেকগুলো ভাতের লোকমা খেয়ে চাঁদনি আর খেতে পারল না। নূরও জোর করেনি। খাবারের প্লেটটা ডেস্কের উপরে রেখে নূর ওয়াশরুম থেকে হাত ওয়াশ করে চাঁদনিকে সবগুলো ওষুধ খাইয়ে দিল। ঘড়িতে রাত 9টা। নূর রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেছে। ছাদে মাহিনা নীরও আছে। নূরকে পেয়ে ওরা দুজন 16 আনায় পূর্ণ হলো। 3 ভাই ছাদের কানিষ্ঠরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে বিভিন্ন পার্সোনাল কথা নিয়ে ব্যস্ত। নূর বেশ খুশি, কারণ সে একসাথে দুটো ভাতিজা না হয় ভাতিজি দেখবে। মিয়া আর সোহানি হাতে করে লাল বেনারসি আর গয়নার বক্স নিয়ে ধীরে ধীরে চাঁদনির রুমে ঢুকে গেল। চাঁদনি ম্যাগাজিন পড়ছিল বসে বসে। মিয়া আর সোহানি একগাল হেসে চাঁদনির পাশে এসে বসলো। চাঁদনি বেশ অবাক হয়ে ওদের হাতের দিকে তাকিয়ে আছে। সোহানি দাঁত বের করে হেসে প্যাকেট থেকে শাড়ি আর মিহা গয়নার বক্স থেকে গয়না বের করে চাঁদনি চোখের সামনে ধরল। চাঁদনি এক ব্রু উঁচু করে বলল, এসব কি আমার কাছে নিয়ে এলে কেন? মিহা দাঁত বের করে হেসে বলল, তোমাকে সাজাবো বলে। আজ সাজের কি আছে? পরেই টের পাবে। চাঁদনি বেকুব হয়ে মিহার দিকে তাকিয়ে আছে। সোহানি গলা ঝাঁকিয়ে চাঁদনির দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়, তোকে সাজিয়ে আমাদের ডিনার করতে হবে, খিদায় পেটটা চোচো করছে। চাঁদনি কথা না বাড়িয়ে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। সোহানি বসা থেকে উঠে চাঁদনির পরনের শাড়িটা খুলে লাল বেনারসি শাড়িটা গায়ে জড়িয়ে দিল। প্রায় 15 মিনিট পর সোহানি বেশ পারফেক্টলি চাঁদনিকে শাড়িটা পরিয়ে দিল, উইদাউট এনি অর্নামেন্টস, এনি মেকআপ। এই নর্মাল সাজেই চাঁদনিকে মারাত্মক সুন্দরী লাগছে। শাড়ি পরানোর পর মিয়া চাঁদনিকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। চোখে মোটা করে কাজল, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, নাকি ডায়মন্ডের মাঝারি সাইজের নাকফুল, কানে স্বর্ণের ডিজাইনিং দুল, গলায় নেকলেস, হাতে ব্রেসলেট, কপালে মাঝখানে টিকলি, চুলটা হাতে খোপা করে গাঁছড়া ফুল। খুব সুন্দরভাবে মিহা চাঁদনিকে সাজিয়ে দিয়েছে। 1 ঘন্টার মধ্যেই মিহা সাজ কমপ্লিট করে ফেলেছে। মিহা আর সোহানি ড্রেসিং টেবিলের সামনে থেকে চাঁদনিকে উঠিয়ে বেডের ওপরে গোল করে বসিয়ে দিল। চাঁদনি এখনো কিছুই বুঝছে না, সে মাথাটা নিচু করে রেখেছে। মিহা আর সোহানি বাঁকা হেসে চাঁদনির কানে ফিসফিসিয়ে বলল, কনসিভ করার জন্য উঠে পড়ে লেগো না, কয়েকটা মাস চিল করো, এরপর বেবি নিও। আজকের রাতটা নূরকে সামলে রেখো। কথাগুলো বলেই মিহা আর সোহানি খিলখিল করে হেসে রুম থেকে বের হয়ে গেল। চাঁদনি কপাল চাপড়াচ্ছে আর মিনমিনিয়ে বলছে, ওরা কপাল আমার, নূর ভাইয়া আজও আমাকে ছুঁয়ে দেখবে না। কনসিভ করা তো দূরে থাক, আমি শিওর নূর ভাইয়া এসে আমাকে বলবে যে এভাবে সংসেজে বসে আছি কেন। নিশ্চয়ই মিহা আপু আর সোহানি আপু আমাকে বকা খাওয়ানোর জন্য এসব প্ল্যান করেছে। নূর লাল পাঞ্জাবি পরে দরজাতে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে চাঁদনিকে খুব মুগ্ধ নয়নে দেখছে। চাঁদনির চোখ ধাঁধানো সৌন্দর্য নূরকে ঘোরের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। চাঁদনি এবার চোখ গেল দরজার দিকে। নূরকে দেখে চাঁদনি শুকনো ঢোক গিলে নূরের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আমি এসব ইচ্ছে করে পড়িনি নূর ভাইয়া, মিহা আপু আর সোহানি আপু এসে আমাকে জোর করে সাজিয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। নূর বাঁকা হেসে রুমের দরজাটা ভালো করে লাগিয়ে চাঁদনির পাশে এসে বসলো। নূরের চাহনি দিকে চাঁদনির কেমন অস্বস্তি লাগছে, কেমন একটা লজ্জা লজ্জা ফিল হচ্ছে। নূর ঘোর লাগা কণ্ঠে চাঁদনির দিকে তাকিয়ে বলল, খুব ইচ্ছে আমার সাথে ফুলসজ্জা করার, তাই না? চাঁদনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। নূর হ্যাঁচকা টান দিয়ে চাঁদনিকে বিছানায় শুয়ে দিল।
নূরও তৎক্ষণাৎ চাঁদনির উপরে উঠে গেল। চাঁদনি পিট চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নূর চাঁদনির গলায় মুখ ডুবিয়ে চাঁদনির গলায় নাক দিয়ে স্লাইড করছে আর বলছে, তৈরি তো আমার সাথে ফুলসজ্জা করতে? চাঁদনি চোখ জোড়া বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমিই তো বলেছিলে 2 বছর পর। 2 বছর পর কনসিভ করবে, এখন কনসিভ করার সুযোগটাই পাবে না। চাঁদনি মৃদু হেসে বলল, গট ইট। নূর চাঁদনির গলা থেকে মুখ তুলে চাঁদনির ঠোঁটের দিকে তাকিয়ে বলল, কোনো কিছুতেই আমাকে আজ বারণ করতে পারবে না। অবশ্য বারণ করলে আমি শুনবো না। কথাগুলো বলেই নূর চাঁদনি ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। চাঁদনি লাজুক হাসি দিয়ে নূরের পেছনের চুলগুলো আঁকড়ে ধরল। আস্তে আস্তে ওদের মধ্যে ভালোবাসার গভীরতা বাড়তে লাগলো। দুজনেই স্বামী স্ত্রীর মধ্যকার পবিত্র ভালোবাসায় মেতে উঠেছে। রাত যত গভীর হচ্ছে ওদের ভালোবাসাও তত গভীর হচ্ছে। নূরা চাঁদনিকে পূর্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে। চাঁদনিও নিজেকে আজ থেকে পূর্ণ মনে করবে, নিজেকে প্রকৃত নারী মনে করবে। নূরের এই আচমকা সারপ্রাইজে চাঁদনি বেশ খুশি। নূরের প্রত্যেকটা আদরে সে খুশি খুশি মনে মেনে নিচ্ছে। পরের দিন সকাল 8টা। নূর আর চাঁদনি দুজনই কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। চাঁদনি নূরের বুকে গুটি সুটি মেরে শুয়ে আছে। রোদের আলো চোখে পড়ার সাথে সাথে নূর চোখ মেলে তাকালো। চাঁদনির ঘুমতো মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূর। বাঁকা হেসে নূর চাঁদনির থুতনিতে জোরে একটা বাইট বসিয়ে দিল। সাথে সাথেই চাঁদনি ব্যথায় কুকিয়ে উঠল। নূর হু হা করে হেসে দিল। চাঁদনি চোখ মুখ খিঁচে রেখেছে। চাঁদনির ফেসিয়াল রিয়াকশন দেখে নূর হেসেই যাচ্ছে। চাঁদনি রেগে লাল হয়ে চোখ খুলে নূরের দিকে তাকালো। আচমকায় চাঁদনি নূরের বুক থেকে উঠে সোজা বসে গেল। সাথে সাথে চাঁদনির গা থেকে কম্বলটা সরে গেল। নূর বাঁকা হেসে চাঁদনি দিকে তাকিয়ে বলল, এত কষ্ট করে দ্বিতীয়বার এসব দেখার কোনো দরকার ছিল না। তুমি বললে আমি নিচ থেকেই কম্বলটা সরিয়ে দেখে নিতাম। নূরের কথা শুনে চাঁদনি কিছুটা অবাক হয়ে নিচে থেকে তাকালো। সাথে সাথেই চাঁদনি জিপ কেটে কম্বলটা আবার গায়ে বেঁচিয়ে নিল। চাঁদনির কাণ্ড দেখে নূর আবার হুহা করে হেসে দিল। চাঁদনি মুখটা কালো করে বলল, তুমি আসলেই খুব খারাপ। সকাল সকাল ঘুমটা তো মাটি করলেই এরপর আবার এসব অসভ্য কথা বলছো। নূর চাঁদনিকে হ্যাঁচকা টান দিয়ে আবারও চাঁদনির ঠোঁট জোড়া আঁকড়ে তুলল। চাঁদনি নূরের থেকে ছুটার প্রাণপণ চেষ্টা করছে। নূর এর পরেও ছাড়ছে না। এক পর্যায়ে চাঁদনি হার মেনে নূরের সাথে তাল মিলাতে লাগলো। প্রায় 5 মিনিট পর নূর চাঁদনি ঠোঁট ছেড়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। চাঁদনি এখনো শুয়ে আছে। নিচ থেকে প্যান্টটা তুলে নিয়ে নূর ঠিকঠাকভাবে প্যান্টটা পরে বিছানা ছেড়ে উঠে চাঁদনির দিকে তাকিয়ে বলল, অফিস যেতে হবে আমার। শাওয়ার নিয়ে রেডি হয়ে একেবারে নিচে চলে যাব। শাড়িটা পরে নাও। তুমিও আমার সাথে নিচে যাবে। তোমাকে ব্রেকফাস্ট আর মেডিসিন খাইয়ে এরপর আমি অফিস যাব। আর ওষুধগুলো ঠিকঠাক মতো খেয়ে নিবে, ওকে? এই দায়িত্বটা কিন্তু তোমার। চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। নূর আর দেরি না করে কাভার থেকে শার্ট প্যান্ট বের করে সোজা ওয়াশরুমে চলে গেল। চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। নূর আর দেরি না করে কাভার থেকে শার্ট প্যান্ট বের করে সোজা ওয়াশরুমে চলে গেল। চাঁদনি শোয়া থেকে উঠে শাড়িটা গায়ে পেঁচিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। থুতনিতে নূরের বাইটের দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঠোঁট জোড়া লাল হয়ে একদম ফুলে গেছে। গলায়ও একটা বাইটে দাগ পড়ে আছে। নূরের রোমান্সের হাল দেখে চাঁদনির হালুয়া টাইট হয়ে যাচ্ছে। চাঁদনি আয়নাতে বাইটের দাগগুলো দেখছে আর বিড়বিড় করে বলছে, ইস কি অবস্থা করেছে আমার নরম শরীরটা। কামড়ে কামড়ে 12টা বাজিয়ে দিয়েছে। এই শরীর নিয়ে নিচে যাবো কিভাবে? সবাই কি ভাববে আমায়? চাঁদনি এসব ভাবছে আর রাগে ফুঁসছে। প্রায় 15 মিনিট পর নূর তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হলো। চাঁদনির ভাবুক লুক দেখে নূর টাওয়াল দিয়ে চুল মুছছে আর চাঁদনির দিকে তাকিয়ে বলছে, কি হয়েছে চাঁদ? কি ভাবছো? চাঁদনি নূরের দিকে ফিরে চোখ লাল করে হাত দিয়ে ইশারা করে বাইটের দাগগুলো নূরকে দেখাচ্ছে। নূর বাঁকা হেসে বলল, এখন থেকে তো প্রতিদিন এসব হবে, অভ্যাস করে নাও। চাঁদনি তেজ দেখিয়ে বলল, এসব বাইটের দাগ নিয়ে আমি নিচে যাব কি করে? মিহা আপু, সোহানি আপু আমার খিল্লি উড়াবে। স্বাভাবিক, ভাবিরা মজা করবে না তো কে করবে? তুমি খুব খারাপ একটা লোক। চাঁদনি রাগ দেখিয়ে কাভার থেকে একটা ব্ল্যাক কালারের শাড়ি বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। নূর হুহা করে হেসে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে চেয়ে চেয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ, মাথা ভিজিও না, গায়ে পানি ঢেলে চলে এসো। জাস্ট 15 মিনিট সময় দিলাম। হ্যাঁ, আমি রেডি হতে হতে শাওয়ার শেষ করবে। চাঁদনি কোনো উত্তর না দিয়ে নূরের কথা মতো শাওয়ার নেওয়া শুরু করলো। নূর আর সব ব্ল্যাক পরবে। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক টাই, ব্ল্যাক শু, ব্ল্যাক ওয়াচ, সব ঠিকঠাক মতো পরে নূর চুলটা সেট করে নিচ্ছে। 15 মিনিটের মধ্যেই চাঁদনি ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নূরের গেটআপ দেখে চাঁদনির মুখটা হা করে তাকিয়ে আছে। দুজনেই আজ ব্ল্যাক পরেছে। ব্ল্যাক শাড়িতে চাঁদনিকে অমায়িক লাগছে।
আয়না থেকে চোখ সরিয়ে নূর চাঁদনির দিকে তাকালো। চাঁদনির দিকে তাকাতেই নূর বুকে হাত দিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, ইস, দিলে তো আবার আমার হার্টটাকে দুর্বল করে। কি দরকার ছিল ব্ল্যাক পরার? আই থিঙ্ক অফিসের ফার্স্ট দিনটা আমাকে খোয়াতে হবে। চাঁদনি মুখটা বেঁকিয়ে বলল, ঢং দেখে বাঁচি না বাবু। এতদিন এত রোম্যান্স কই ছিল শুনি? ছুঁয়েও তো দেখনি আগে। আগের কথা বাদ, এখন শুধু রোম্যান্স আর রোম্যান্স। তুমি চাইলেও হবে আর না চাইলেও হবে। কথাগুলো বলেই নূর চাঁদনিকে হ্যাঁচকা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। চাঁদনি মুচকি হেসে নূরকে টাইট করে জড়িয়ে ধরল। নূর বাঁকা হেসে চাঁদনিকে বুক থেকে উঠে যেই না ঠোঁট আঁকড়ে ধরতে যাবে, ঠিক তখনই রুমে দরজায় কড়া পড়ল। চাঁদনি তাড়াতাড়ি নূরের থেকে নিজেকে ছাড়িয়ে শাড়িটা ঠিক করে দরজাটা খুলে দিল। সাথে সাথেই মিহা আর সোহানির ক্লোজ আপ হাসিটা চাঁদনি চোখে স্পষ্ট হলো। দুজনেই চাঁদনির দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে চোখ দুটো বড় বড় করে বলল, লাভ বাইট। ও মা গো, টুরুর ফুলসজ্জা। চাঁদনি তাড়াতাড়ি শাড়ি দিয়ে গলাটা ঢেকে নিল আর থুতনিটা হাত দিয়ে চেপে ধরল। সোহানি আর মিহা চাঁদনি কাণ্ড দেখে হুহা করে হেসে চাঁদনিকে টানতে টানতে নিচে চলে গেল। নুরও রেডি হয়ে মেডিসিনের বক্সটা হাতে নিয়ে চাঁদনির পিছু পিছু নিচে চলে গেল। ডাইনিং টেবিলে বাড়ির সবাই উপস্থিত। হাবিব আবরার, আফতাব চৌধুরী, মাহি, নীর, সেলিনা চৌধুরী, সাবরিনা আবরার। নূর, চাঁদনি, মিহা আর সোহানিও এসে সবার সাথে জয়েন করলো। চাঁদনি মাথাটা নিচু করে রেখেছে, লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছে। সবার সামনে মুখ তোলার সাহস পাচ্ছে না সে। এর মাঝে মিনারও এসে সবার সাথে ব্রেকফাস্ট টেবিলে অ্যাড হলো। সাইমা কাল রাতেই বাড়ি চলে গেছে। মিনার দিয়ে এসেছে সাইমাকে। সবাই এবার ব্রেকফাস্টে মনোযোগী হলো। সাবরিনা আবরার আর সেলিনা চৌধুরী আর চোখে চাঁদনির দিকে তাকাচ্ছে। ওরা বেশ বুঝতে পারছে চাঁদনি কেন মুখটা নিচু করে রেখেছে। শাশুড়ি মা বলে দুজন একটু ঠাট্টা মস্করাও করতে পারছে না। নূর কেবল চাঁদনির দিকে তাকিয়ে বাঁকা হাসছে। এর মাঝেই হাবিব আবরার নূরকে উদ্দেশ্য করে বলল, নূর, আজ আমি খুব খুশি। আমার তিনটে ছেলেই অফিস জয়েন করবে। এতদিন দুজন ছিল, এখন 3 জন। আমি আর আফতাব আজ থেকে পার্টনারশিপে আমাদের বিজনেসটা আরও বড় করার চেষ্টা করব। এই বিষয়ে অলরেডি আমাদের চুক্তি হয়ে গেছে। নূর কফির মুখে চুমুক দিয়ে হাবিব আবরারকে উদ্দেশ্য করে বলল, আব্বু, আমি জাস্ট 3 মাসের জন্য এই জবটা করব। এরপর কিন্তু ভার্সিটিতে জয়েন করব। আমি আগেই বলে রাখলাম, পরে তোমরা আমাকে বাধা দিও না প্লিজ। ওকে নূর, তোমার যা ভালো মনে হয় তাই করো। সবাই এবার মনোযোগ দিয়ে ব্রেকফাস্ট খাওয়া স্টার্ট করলো। প্রায় 15 মিনিট পরে বাড়ির পুরুষেরা খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। নূর ব্রেকফাস্ট করেই ফার্স্টে চাঁদনিকে মেডিসিন খাইয়ে এরপর অফিসের উদ্দেশ্যে রওনা দিল। চাঁদনিকে ছেড়ে যেতে খুব খারাপ লাগছে নূরের। এরপরও বাধ্য হয়ে যেতে হচ্ছে। চাঁদনি হাসি মুখে নূরকে বিদায় দিয়েছে। নূর যাওয়ার সাথে সাথেই চাঁদনি রুমে ঢুকে ডেস্কের ফার্স্ট ড্রয়ার থেকে পিলের পাতাটা বের করে একটা পিল পাতা থেকে ছাড়িয়ে দ্রুত পায়ে হেঁটে ব্যালকনি থেকে এদিক সেদিক তাকিয়ে পিলটা ছুঁড়ে মারল ডাস্টবিনে। 2 হাত ছেড়ে চাঁদনি বাঁকা হেসে বিড়বিড় করে বলল, এবার আমাকে মা হওয়া থেকে কে আটকাবে? প্রতিদিন এভাবে পিলগুলো ডাস্টবিনে যাবে। খুব শীঘ্রই আমিও মা হব। নূর ভাইয়া প্রথম একটু রাগ করবে, তারপর বাবা হওয়ার আনন্দে সব ভুলে যাবে। কথাগুলো বলেই চাঁদনি মনের আনন্দে গান গাইতে গাইতে নিচে চলে গেল। প্রায় 30 মিনিট পর নূর অফিস পৌঁছে গেল। মাহিনা নিয়ে নূরকে অফিসের সব কাজকর্ম বোঝাতে ব্যস্ত হয়ে পড়ল। নূর বেশ মনোযোগ দিয়ে অফিসের সব কটা কাজ বুঝে নিচ্ছে। সাদমান সকাল থেকে বেশ ছটফট করছে নাতাশার সাথে কথা বলার জন্য। 1 মাসেরও বেশি সময় ধরে নাতাশা সাদমানকে দারুণভাবে অ্যাভয়েড করেছে, যা সাদমানের কাছে বিরক্তির সর্বপ্রথম কারণ। এর আগে নাতাশা কখনো সাদমানের সাথে এমন বিহেভ করেনি। নাতাশার এমন হঠাৎ পরিবর্তন সাদমানকে ভীষণ কষ্ট দিচ্ছে। নাতাশার সাথে কথা না বলে সেও থাকতে পারছে না, কেমন একটা ছাড়া লাগছে। সাদমান বেশ অনেকক্ষণ যাবৎ কিছু একটা ভেবে ওর রুম থেকে বের হয়ে সোজা ওর আম্মুর রুমে চলে গেল। সাদমানের আম্মু মিসেস জোহরা রুমে বসে টিভি দেখছিল। সাদমানকে দেখে উনি এক গালে হেসে বলল, কিরে সাদ, তুই হঠাৎ আমার রুমে? সাদমান মাথাটা নিচু করে বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল আম্মু। বল বাবা, কি কথা? সাদমান দৌড়ে এসে মিসেস জোহরার পাশে বসে নরম স্বরে বলল, অ্যাকচুয়ালি আম্মু, নাতাশা আমাকে ভালোবাসে। তোর আগে থেকেই এই কথাটা আমি জানি। মেয়েটা সত্যি তোকে অনেক ভালোবাসে সাদু। মেনে নেন নাতাশাকে। চাঁদের তো বিয়ে হয়ে গেছে, হয়তো কিছুদিন পর বেবিও হয়ে যাবে। চাঁদকে নিয়ে ভাবাটা তোর রীতিমতো অন্যায় হয়ে দাঁড়াচ্ছে। নাতাশাকে আমার বেশ পছন্দ। তুই চাইলে আমি আর তোর আব্বু মিলে নাতাশার পরিবারের সাথে কথা বলতে পারি
তুই কি আর কিচ্ছু বলতে পারলো না। এর আগে সাদমান বলে উঠল, আজকেই তুমি আর আব্বু মিলে ওই বাড়িতে গিয়ে আমাদের বিয়ের ডেটটা ফিক্স করে আসবে। সামনের সপ্তাহেই আমার আর নাতাশার বিয়ে হবে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে সাদমান রুম থেকে দ্রুত পায়ে প্রস্থান নিয়ে নিচের রুমে চলে গেল। মিসেস জোহরা আনন্দে গদগদ হয়ে চটজলদি সাদমানের আব্বু মিস্টার তোফায়েলকে ফোন করে সবটা জানিয়ে দিল। আজ সন্ধ্যায় ওরা নাতাশার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। সাদমান রুমে ঢুকে নূরের নাম্বারে টেক্সট করে দিয়েছে। নূর ব্যস্ততার কারণে ফোন ঘেটে দেখেনি। ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সাদমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে মলিন হেসে ভিড় করে বলল, সানমন না হয় আমাকে সুযোগ দেয়নি, তবে আমি নাতাশাকে একটা সুযোগ দিতে চাই। ভালোবেসে আমি সানমুনকে পাইনি, অথচ কখনো ভালো না বেসেই নিজের অগোচরে নাতাশার থেকে এতগুলো ভালোবাসা পেয়েছি। আমি অতটাও পাষাণ না যতটা নাতাশা আমাকে ভাবছে। সন্ধ্যা পর্যন্ত ওয়েট কর নাতাশা, সাদমান তোরই হবে। সানমুনকে পুরোপুরি ভুলে যেতে হবে। আজ থেকে সানমুন আমার কাছে শুধু সাদ, এর বাইরে আর কিছুই না। আমি আর নিজের সাথে অন্যায় করব না, এমনকি নাতাশার সাথেও না। কথাগুলো আপন মনে বিড়বিড় করে সাদমান ল্যাপটপ নিয়ে ওর কাজে বসে পড়ল। নাতাশার রুমে দরজা আটকে কেঁদেই যাচ্ছে, কোনো খামতি নেই। চোখের জল নাকের জল সব এক করে কাঁদছে নাতাশা। দুঃখে দুঃখে জর্জরিত সে। সাবরিনা আবরার আর সেলিনা চৌধুরী ড্রয়িং রুমে বসে মাহিন আর মিহার বিয়ের ডেট নিয়ে আলোচনা করছে। এই সপ্তাহের মধ্যেই ওনারা মাহিন আর মিহার বিয়ের ডেটটা ফিক্স করে নেবে। হাবিব আবরার আর আফতাব চৌধুরী এলে এর ফাইনাল আলোচনা হবে। আয়মনের পরিবারেও আয়মনের বিয়ে নিয়ে বেশ ঘাটাঘাটি চলছে। আয়মন ওর বাবার বিজনেস সামলাচ্ছে, খুব মনোযোগ দিয়ে কাজ করছে। লাবিবার পরিবার তো এক পায়ে রাজি আয়মনের সাথে লাবিবার বিয়ে দিতে। সামান আহমেদের সাথে কথা বলে মিসেস নীলা মানে আয়মনের আম্মু লাবিবার পরিবারের সাথে কথা বলবে। মিসেস নীলা আবার ওনার ভাইকে ছাড়া পরিবারের কোনো সিদ্ধান্তই নেন না। মিনার এক্ষুনি সাইমাকে বিয়ে করতে পারবে না, আরও 2-1 বছর পর। কজ মিনার সবে মাত্র বিবিএ কমপ্লিট করলো, এমবিএ কমপ্লিট করা বাকি আছে। মিনার এমবিএ অ্যাডমিশন হওয়ার পর চট্টগ্রামের প্রাইভেট ভার্সিটিতে যোগাযোগ করছে। সাইমা রাজি 2-1 বছর মিনারের জন্য ওয়েট করতে। ওইদিকে সাব্বিরেরও একই অবস্থা। সাব্বিরও মাত্র বিবিএ কমপ্লিট করলো, সে চট্টগ্রাম ভার্সিটি থেকেই এমবিএ কমপ্লিট করবে, তার জন্য প্রিপারেশন নিচ্ছে। কায়রা তো সবে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পা দিয়েছে, তাই সাব্বিরের বিশেষ তাড়া নেই। ঘড়িতে দুপুর 2টা। নূর একটু দম ফেলে মাত্র ফোনটা হাতে নিল চাঁদনিকে কল করবে বলে। নোটিফিকেশন চেক করার সাথে সাথেই নূর সাদমানের মেসেজটা দেখল। খুশিতে নূর আত্মহারা হয়ে সাদমানের নাম্বারে কল করলো। দ্বিতীয়বারের কলে সাদমান কলটা রিসিভ করলো। নূর বেশ উত্তেজিত কণ্ঠে বলল, সত্যি তুই নাতাশাকে বিয়ে করতে চাস? সাদমান কিছুটা হেসে বলল, নিজেকে আর একবার সুযোগ দিতে চাই, যেমনটা তুই সাদকে দিয়েছিস। আমি জানতাম তুই অতটা নির্দয় হবি না। আমার ফ্রেন্ড কখনোই ভুল হতে পারে না। আচ্ছা, নাতাশা জানে এই ব্যাপারে? সন্ধ্যায় বড়সড় একটা ঝাটকা দিব, তাই এখনো কিছু বলিনি। তুই যাবি আমার সাথে, চাইলে সাদকেও নিয়ে আসতে পারিস। আইমন তো ঢাকা। সরি ইয়ার, অফিসে বেশ কাজের চাপ অনেক। বাসায় কখন ফিরতে পারবো আই ডোন্ট নো। বাট তাছাড়া চাঁদ পাখিও পুরোপুরি সুস্থ হয়নি, কড়া মেডিসিনের উপর থাকতে হয়। আন্টি আঙ্কেলকে নিয়ে তুই বরং নাতাশাদের বাড়ি চলে যাস। হ্যাঁ, বিয়ের আগে তো মিস করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো। সাদমান মলিন হেসে বলল, বিয়ের ডেট ফিক্স করেই তোদের জানিয়ে দিব। রাখছি আমি। ওকে, বাই। নূর কলটা কেটেই তাড়াহুড়া করে চাঁদনির নাম্বারে কল দিল। চাঁদনি মাত্র লাঞ্চ করে মেডিসিন নিচ্ছে, ফোনটা ওর রুমে। চাঁদনি এখন ড্রয়িং রুমে আছে। বাড়ির সবাই মিলে বেশ আড্ডাতে মজে আছে, তাই নূরের 10 থেকে 12টা কলের মধ্যে একটা কলও চাঁদনি রিসিভ করতে পারেনি। নূর রাগে ফুসফুস করছে আর বলছে, নিশ্চয়ই পুরো বাড়ি ঘুরে ঘুরে আড্ডা দেওয়া হচ্ছে। হ্যাঁ, সাথে সম্ভবত মিহা ভাবি আর সোহা আপুও আছে, সবগুলো সেম। ভাগ্য করে 3 ভাই মিলিয়ে 3-3টে বউ পেয়েছে, কোনো দিক দিয়ে ওদের অমিল নেই। ইস, চাঁদ আদৌ ওষুধ খেয়েছে কিনা কে জানে। বাড়িতে গিয়ে ফার্স্টে ওষুধের পাতাটা চেক করতে হবে। কথাগুলো বলেই নূর আবারও কাজে মনোযোগ দিল। চাঁদনি, মিহা আর সোহানি ড্রয়িং রুম ছেড়ে সাবরিনা আবরারের রুমে ঢুকে লুকিয়ে লুকিয়ে আচারের বয়াম বের করে বেশ মনোযোগ দিয়ে আচার খাচ্ছে। চাঁদনি খাচ্ছে জিহ্বার স্বাদে, মিহা আর সোহানি খাচ্ছে কনসিভের কারণে। এভাবেই দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। নাতাশা মাত্র কফি খেয়ে আবারও রুমের দরজা অফ করে দিল। কেঁদে কেটে নাতাশা চোখজোড়া ঢোল বানিয়ে ফেলেছে। ওর আম্মু আব্বু অনেকবার এর কারণ জিজ্ঞেস করেছে, নাতাশা বারবারই ইগনোর করছে। সে সত্যিটা জানাতে চাইছে না। এর মাঝেই বাড়ির সদর দরজার কলিং বেল বেজে উঠল। নাতাশার বুকটা ধক করে কেঁপে উঠল। নাতাশা চোখের পানি ছাড়ছে আর বিড়বিড় করে বলছে, নিশ্চয়ই পাত্রপক্ষ এসেছে বিয়ের ডেট ফিক্সড করতে। এবার বুঝি আমার বিয়েটা হয়েই যাবে, কেউ আটকাতে পারবে না।
সাদমান আমাকে বুঝলো না, আমার ভালোবাসা পায়ে ঠেলে দিল। কিভাবে বাঁচবো আমি ভালোবাসা ছাড়া? তার থেকে তো মৃত্যুই শ্রেয়। নাতাশা এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কষ্টের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। বাড়ির ড্রয়িং রুমে সাদমান, মিসেস জোহরা, মিসেস তোফায়েল বসে আছে। ওনাদের মুখোমুখি নাতাশার আম্মু আব্বুও বসে আছে। সাদমানের আম্মু একগাল হেসে মিসেস সোনিয়া অর্থাৎ নাতাশার আম্মুকে উদ্দেশ্য করে বলল, ভাবি আসলে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সাদমান আর নাতাশার দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, একজন আরেকজনকে ছাড়া নিঃস্ব। আপনাদের যদি এই প্রস্তাবে মত থাকে তাহলে আজই আমরা নাতাশাকে রিং পরিয়ে যাব, আর আসছে শুক্রবারে ঘরটা করে বিয়ের কাজটা সম্পন্ন করে ফেলবো। মিসেস সোনিয়া মলিন হেসে মিস্টার আমজাদ মানে নাতাশার আব্বুর দিকে তাকালো। নাতাশার আব্বু জোরপূর্বক হাসি টেনে সাদমানের আম্মুকে উদ্দেশ্য করে বলল, আসলে ভাবি আমরা নাতাশার জন্য পাত্র অলরেডি ঠিক করে ফেলেছি। সাদমান হয়তো এই ব্যাপারে সবটাই জানে। ছেলে পক্ষ একটু পরে এলো বলে মাফ করবেন আমাদের, কথা দিয়ে কথা ফিল আপ করতে পারবো না আমরা। সাদমান বেশ শান্ত কণ্ঠে মিস্টার আমজাদের দিকে তাকিয়ে বলল, দেখুন আঙ্কেল, লাইফটা নাতাশার, নাতাশাই ডিসাইড করবে সে কাকে চাই। আপনারা সবাই খুব ভালো করে জানেন নাতাশা কি চাই। নাতাশা শুধু আমাকেই চাই, আমিও নাতাশাকে চাই। আপনাদের নিশ্চয়ই উচিত হবে না এই 3টা জীবন এভাবে নষ্ট করে দেওয়া। ভেবেচিন্তে আপনাদের মতামত দিন, আমরা ওয়েট করছি। হ্যাঁ, তবে এটা জেনে রাখুন নাতাশাকে কেবল আমিই বিয়ে করব, অন্য কেউ না। নাতাশার আব্বু ফিসফিসিয়ে নাতাশার আব্বুর কানে বলল, আমজাদ, আই থিঙ্ক সাদমান ঠিক বলেছে। দেখছো না, নাতাশা সকাল থেকে কেঁদে কেটে পুরো বাড়ি ভাসিয়ে দিচ্ছে। ওই বিয়েতে নাতাশা রাজি না। রাজি হবে কি করে? নাতাশা তো সাদমানকে ভালোবাসে, সাদমানও নাতাশাকে ভালোবাসে। আমাদের উচিত হবে না জেনে শুনে আমাদের একমাত্র মেয়ের জীবনটা নষ্ট করে দেওয়া। তাছাড়া সাদমান খুব ভালো ছেলে, আমাদের নাতাশাকে খুব সুখে রাখবে। তাহলে তুমি চাইছো এই প্রস্তাবে রাজি হয়ে যেতে? চাইছি। চোখের সামনে আমার মেয়েটার কষ্ট দেখতে পাচ্ছি না। তুমি শুরু করো, হাসি মুখে রাজি হয়ে যাও। মিস্টার আমজাদ মৃদু হেসে গলাটা ঝাঁকিয়ে মিস্টার তোফায়েলকে উদ্দেশ্য করে বলল, ভাই আমরা রাজি এই প্রস্তাবে। আমাদের মেয়ে যেখানে সুখী থাকবে আমরা সেখানে মেয়ের বিয়ে দিব। সাদমান আর নাতাশা দুজন দুজনকে ভালোবাসে। আই থিঙ্ক নাতাশা সাদমানের সাথে সুখেই থাকবে, আমাদের কোনো আপত্তি নেই। মিস্টার তোফায়েল হেসে বলল, তাহলে আর কি, এবার মেয়েকে নিয়ে আসুন, এঙ্গেজমেন্টটা সেরে ফেলি। মিসেস সোনিয়া আর দেরি না করে হাসি মুখে বসা থেকে উঠে সোজা নাতাশার রুমে চলে গেল। সাদমান মলিন হেসে নিচের দিকে তাকিয়ে আছে। মিসেস জোহরা তো খুশিতে আত্মহারা। আসলে ওরা ভাবেনি নাতাশার পরিবার এত সহজে রাজি হয়ে যাবে। নাতাশা রুমে দরজা ভেজিয়ে বেডের উপরে চিত হয়ে শুয়ে কাঁদছে। মিসেস সোনিয়া রুমে ঢুকে মুখ টিপে হেসে নাতাশার কাভার থেকে লাল রঙের শাড়ি বের করে নাতাশার পাশে এসে বসল। নাতাশা কান্না থামিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। মাথাটা নিচু করে রেখেছে নাতাশা। মিসেস সোনিয়া নাতাশার কপালে চুমু খেয়ে নাতাশাকে বসা থেকে দাঁড় করিয়ে লাল শাড়িটা সুন্দর করে নাতাশাকে পরিয়ে দিল। নাতাশা কিচ্ছু বলছে না, শুধু নিচের দিকে তাকিয়ে আছে। মিসেস সোনিয়া নাতাশাকে হালকা সাজিয়ে মাথায় একটা বড় ঘোমটা টেনে নাতাশার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। নাতাশা সামনেও তাকাচ্ছে না, পেছনেও তাকাচ্ছে না, কেবল মাথাটা নিচু করে কেঁদেই যাচ্ছে। মিসেস সোনিয়া নাতাশাকে সোফায় বসিয়ে দিল। নাতাশা কাঁদছে আর নাক টানছে, মাঝে মাঝে শাড়ির আঁচল দিয়ে নাকও মুছে নিচ্ছে। সাদমান মনে মনে হেসে কুটি কুটি। ড্রয়িং রুমে সবাই চুপ করে বসে নাতাশার কাণ্ড দেখছে। অ্যাকচুয়ালি সবাই মুখ চেপে হাসছে। সাদমান নিঃশব্দে মিসেস জোহরার হাত থেকে ডায়মন্ড রিংটা নিয়ে নাতাশার পাশে বসলো। নাতাশা এখনও নাক টানছে। সাদমান ছোঁ মেরে নাতাশার বাম হাতটা কেড়ে নিয়ে তর্জনী আঙুলে রিংটা পরিয়ে দিল। নাতাশা এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ঘোমটার নিচে। আচমকা সাদমান নাতাশার ঘোমটাটা সরিয়ে দিল। এতক্ষণে সাদমানের ফেসটা নাতাশার চোখে স্পষ্ট হলো। নাতাশা টলমল চোখে সাদমানের দিকে তাকিয়ে আছে। সাদমান মৃদু হেসে বলল, আগামী সপ্তাহে আমাদের বিয়ে, বউ সেজে রেডি থাকবো, তোকে আমি বাড়ি থেকে তুলে নিয়ে যাব। নাতাশা খুশিতে খিলখিল করে হেসে সাদমানকে সবার সামনে চাপটে ধরল। উপস্থিত সবাই মাথাটা নিচু করে ফেলল। সাদমানও নাতাশাকে টাইট করে জড়িয়ে ধরল। নাতাশা হাসছে আর বলছে, আমি জানতাম সাদ তুই আসবি, আমার মন বলছিল তুই আসবি। আমার ভালোবাসা এতটাও ঠুনকো হতে পারে না। সাদমান নাতাশার কানে ফিসফিসিয়ে বলল, চুপ কর, সবাই সামনে আছে, কি ভাববে বলতো? ভাবুক, আই জাস্ট ডোন্ট কেয়ার। সবার সামনে আমি
তোর ঠোঁটে চুম পর্যন্ত খেতে পারবো। আহা, ফুলসজ্জার খুব শখ তাই না? খুব। 1 উইক ওয়েট কর। চোখ বুঝলেই 1 সপ্তাহ হয়ে যাবে। নাতাশা এবার সালমানকে ছেড়ে সবার সাথে হাসি খুশিভাবে কথা বলা স্টার্ট করলো। মিসেস সোফায়েল এতক্ষণে ওয়েটিং লিস্টে থাকা পাত্রপক্ষদের আসতে বারণ করে দিয়েছে, যার অর্থ হলো বিয়ে ভেঙে দেওয়া। দুই পরিবারের সবাই বেশ খুশি। সাদমানও হাসি খুশি থাকার চেষ্টা করছে। মিসেস সোনিয়া নাস্তা সার্ভ করছে সবাইকে।